ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা, যেটা তোমার 6 মাসের ভ্যালিডিটি। 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2,500 টাকা তোমাকে দিতে হবে। কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে, এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000+ এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300+ ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে, এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। চলো আজকে যাব আমরা রিসার্চ অ্যাপটিটিউডের যে 2023 ডিসেম্বরের যে পিওয়াইকিউ আছে তার সেকেন্ড পার্টে। প্রশ্ন কি বলছে? দ্য সিস্টেমেটিক এলিমিনেশন অফ extraneous ভেরিয়েবল আদার দ্যান দোজ ইউ আর ইন্টারেস্টেড ইন ক্যান বি ডান ইন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ রিসার্চ। কি বলছে? হিন্দি দেখো। বলছে আপকি रुचि के अलावा अन्य बाह्य चरों का व्यवस्थित उन्मूलन निम्नलिखित में से किस प्रकार के शोध में किया जा सकता है? सिस्टेमेटिक হবে and elimination of the extraneous variable other than those interested in can be done qualitative, longitudinal, experimental না co-relational। সিস্টেমেটিক এলিমিনেশন হবে। কোথায় আমরা সিস্টেমেটিক এলিমিনেশনের কাজ করতে পারবো? সিস্টেমেটিক এলিমিনেশন দেখো, এখানে কোয়ালিটেটিভ হবে না, লঙ্গিটিউডিনাল হবে না, কোরিলেশনাল হবে না। কেন হবে না সেগুলোর কারণ তোমরা জানো। এক্সপেরিমেন্টাল কেন হচ্ছে এখানে? দেখো, সবার প্রথম হচ্ছে সিস্টেমেটিক ওয়ে। তাহলে সিস্টেমেটিক আমরা কোথায় যাই? এক্সপেরিমেন্টালে আমরা সিস্টেমেটিক ওয়েতে যাই। ঠিক আছে, তাহলে আমরা সিস্টেমেটিকে এক্সপেরিমেন্টাল যাই। তাহলে এক্সপেরিমেন্টাল হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে। এখানে কি বলছে? সায়েন্টিফিক, যেখানে ম্যানিপুলেটেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কি বলছে? এক্সটেনুয়াস ভেরিয়েবল। দেখো আর কি বলছে? অবজার্ভ দ্য ডিপেন্ডিং ভেরিয়েবল, এক্সপেরিমেন্টাল রিসার্চ টু টেস্ট হাইপোথিসিস, মেক প্রেডিকশন অ্যান্ড ড্র দ্য কনক্লুশন ক্যান দ্য এম্পেরিক্যাল এভিডেন্স। কেমন এভিডেন্স? এম্পেরিক্যাল এভিডেন্স। Define the variable, write the hypothesis, design the experimental treatment, assign subject to treatment groups, measure the depending variable. আবার আসি জায়গাটায়, the systematic elimination of the extraneous variable other than those you are interested in can be done which of the following types of the research। তাহলে তোমার নিজের যেটা পছন্দ নয়, নিজের রুচি অনুযায়ী তুমি যেখানে কোনো ভেরিয়েবল যেগুলো আছে, কোনো ডেটা যেগুলো আছে, সেই ডেটাগুলোকে তুমি ম্যানিপুলেট করতে পারছো নিজের মতো, সেখানে তুমি এলিমিনেশন করতে পারছো। তাহলে যেখানে এলিমিনেশন করতে পারি সেটা কি? সেটা ম্যানিপুলেটিং করা যায়। তাহলে সেই ভ্যারিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যেখানে আমি ম্যানিপুলেট করতে পারি, বোঝা গেছে? সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাই এখানে বলা হয়েছে একদম প্রথমে দেখো, ম্যানিপুলেটিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু অবজার্ভ দেয়ার ইফেক্ট অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখানে তারপরে কোয়ালিটেটিভ রিসার্চ কি? কোয়ালিটেটিভ রিসার্চ কি কাজ করে? কোয়ালিটেটিভ রিসার্চ ইনকোয়ারি ইনভলভস দ্য গ্যাদারিং অ্যানালাইসিস দ্য নন নিউমেরিক্যাল ডেটা। লংগিটিউশনাল ডেটা কি? যেখানে রিপিটলি অবজার্ভ হচ্ছে লং পিরিয়ডের। কোরিলেশনাল কি? নন এক্সপেরিমেন্টাল,
যেখানে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোরিলেশন রিসার্চ। ওকে, নেক্সট আসো পরের প্রশ্নে। এটা স্ট্যাটিস্টিকের প্রশ্ন, জাস্ট একবার দেখে ছেড়ে দিতে পারো। এ রিসার্চার অবটেন্স দ্য অপটিয়া ফলোয়িং পি ভ্যালু ফর স্যাম্পল কোরিলেশন অফ দ্য কোফিশিয়েন্ট অফ ডিফারেন্ট স্যাম্পল, হুইচ অফ দিস ক্যান বি কনসিডার সিগনিফিকেন্ট অ্যাট 5% লেভেল অফ দ্য সিগনিফিকেন্স। কি আছে? 0.5, 0.4, 0.95, 0.002, 0.995। এখানে অ্যান্সার কি হবে? যে 5-এর কম, তাহলে 5-এর কম কোনটা হবে? 0.04, 0.002, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। বি আর ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপ ইনভলভিং কন্ডাক্টিং দ্য লিটারেচার রিভিউ। তাহলে লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা কেমনভাবে লিটারেচার রিভিউকে করব, কোন প্রসেসে করব। সবার প্রথমে কি করতে হবে? অপশান কি বলছে? লোকেট দ্য লিটারেচার, অর্গানাইজ দ্য লিটারেচার, আইডেন্টিফাই দ্য কি টার্মস অফ সার্চ, write the literature review, critical evaluate and select the literature relevant to the research। ভালো করে দেখো জায়গাটাকে, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স, আমাকে কারেক্ট সিকোয়েন্সটাকে খুঁজতে হবে। অফ দ্য স্টেপ, কিসের স্টেপ? কন্ডাক্টিং এ লিটারেচার রিভিউ, আমি কোনো একটা লিটারেচার রিভিউ করব। অফ ফর রিসার্চ স্টাডি, কোনো রিসার্চ স্টাডির ক্ষেত্রে আমি একটা লিটারেচার রিভিউ করব, সেখানে কোন প্রসেসে আমি করব, সবার প্রথমে কি কাজ করব এবং সবার পরে কি কাজ করব। দেখো, আমি সবার লাস্টে কি করব? সবার লাস্টে নিশ্চয়ই লিখবো, তাহলে রাইট দ্য লিটারেচার রিভিউ, এটা নিশ্চয়ই লাস্টের দিকে আসবে। তাই দেখো এখানে ডি, দেখো সবার লাস্টে দেওয়া আছে, সবার লাস্টে কি করবো? রাইট দ্য লিটারেচার রিভিউ, এটা আমার সবার লাস্টে আসবেই আসবে। কনফার্মেশন পেয়ে গেলে এবার সবার ফার্স্টের কাজ কি হবে? সবার ফার্স্টে আছে, দেখো এখানে আছে এ না হলে সি, তাহলে আইডেন্টিফাই দ্য কি টার্মস ফর সার্চ অ্যান্ড লোকেট দ্য লিটারেচার। কি আনসার হবে? ভালো করে দেখো, প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য কি টার্মস ফর সার্চ, মানে আমি কোন বিষয়ের উপরে কাজ করব সেটা সবার প্রথমে আমি খুঁজবো। 2 নম্বর, লোকেট দ্য লিটারেচার, সেই লিটারেচারকে খুঁজবো, তাহলে সার্চ করার পর সেই লিটারেচারকে খুঁজবো। কোন কি টার্মস মানে কোন টপিক, এবং সেই টপিকের ভিতরে গিয়ে খুঁজবো। 3 কি বলছে? ক্রিটিক্যাল ইভালুয়েট করব। অর্গানাইজ দ্য লিটারেচার, আমি সেই সাহিত্যকে সেটা কি করব? ব্যবস্থিত করব, সাহিত্য নিজের মতো করে সাজাবো। রাইট দ্য লিটারেচার রিভিউ, এবং তারপরে আমি সাহিত্য সমীক্ষা হচ্ছে লিখব। এখানে কি বলছে? দ্য স্টেপ দ্য ইনভলভিং কন্ডাক্টিং এ লিটারেচার রিভিউ। প্রথমে ডিফাইন ইওর টপিক, টপিক ডিফাইন করব। তারপরে সার্চ ফর লিটারেচার, সেটা নিয়ে আমি সার্চ করব। ইভালুয়েট দ্য সোর্স, সোর্স দেখব। অর্গানাইজ ইওর সোর্স, মানে আমার সেই সোর্সের সঙ্গে, মূল একটা সোর্সের সঙ্গে প্রাইমারি সোর্সের সঙ্গে আনপ্রাইমারি যে সোর্সগুলো আছে সেগুলোকেও দেখব। ডেভেলপ দ্য থিসিস, থিসিস ক্রিয়েট করব। রাইট দ্য রিভিউ, নিজের রিভিউ দেবো। অ্যান্ড রিভিউ ইওর ওয়ার্ক, এবং নিজের কাজের রিভিউ করব। এটা হচ্ছে লিটারেচার রিভিউর হচ্ছে স্টেপগুলোর কথা এখানে বলা হলো। ঠিক আছে, নেক্সট, when the researcher age affect the behavior of the participant in the study it refers to। বলছে when the researcher age, রিসার্চারদের এজ অ্যাফেক্ট করে, যেখানে বিহেভিয়ারের ক্ষেত্রে অ্যাফেক্ট করে। বলছে जब शोधकर्ता की आयु अध्ययन में प्रतिभागी के व्यवहार को प्रभावित करते हैं तो इसका तात्पर्य क्या। যখন শোধকর্তার আয়ু হচ্ছে সেই প্রতিভাগীর ব্যবহারে একটা প্রভাব ফেলে, এটা কি? সোশিওলজিক্যাল, বায়োসোশ্যাল, সাইকোলজিক্যাল না সাইকোসোশ্যাল? তাহলে কি হবে এটা? এটা হচ্ছে বায়োসোশ্যাল, মানে তার জৈব, আয়ু মিন্স তার জৈব বিষয়ক, সমাজ নয়, তার শরীর বিষয়ক, শরীর মানে জৈব, তাই বলছে বায়োসোশ্যাল এফেক্ট। তা কেমন এফেক্ট? এটা হচ্ছে বায়োসোশ্যাল এফেক্ট। তাহলে হোয়াট ইজ দ্য বায়োসোশ্যাল এফেক্ট? বায়োসোশ্যাল এফেক্টটা কি বলছে? দ্য বায়োসোশ্যাল এফেক্ট ইজ দ্য ইনফ্লুয়েন্স দ্য বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস অন দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অর রেসপন্স। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার আর রেসপন্সের উপরে যেটা কাজ করে সেটা হচ্ছে বায়োসোশ্যাল এফেক্ট। তাহলে এখানে কি বলা হয়েছে? অ্যাফেক্ট দ্য বিহেভিয়ার, যেখানে বিহেভিয়ার, এখানে কি আছে? বিহেভিয়ার অ্যান্ড রেসপন্স স্পেশালি ইন দ্য রিসার্চ স্টাডি। ফর এক্সাম্পল, researcher sex can affect the participant behavior due to the factors such as the communication style, comfort level and gender related bias. Okay, next,
ইন সার্ভে রিসার্চ থেকে এক্ষুনি পড়লে, তার থেকে প্রশ্ন। সার্ভে রিসার্চ, দ্য টেন্ডেন্সি অফ এ রেসপন্ডেন্ট টু অ্যান্সার ইন দ্য প্রেডিক্টেবল ওয়েস, যেটা প্রেডিক্ট করা আছে সেরকম ওয়েসে সে অ্যান্সার দেবে। इंडिपेंडेंट ऑफ द क्वेश्चन कंटेंट रेफर्स टू, बोलছে কি सर्वेक्षण अनुसंधान में प्रश्न की विषय वस्तु में स्वतंत्र पूर्व अनुमानित तरीके से उत्तर देने की उत्तरदाता की प्रवृत्ति संदर्भित करते हैं। তাহলে যখন সার্ভে রিসার্চের ক্ষেত্রে প্রশ্ন যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যে উত্তর সেটা পূর্ব অনুমানিত যে একটা বিষয়, সেইভাবে যদি কোনো উত্তরদাতা প্রশ্ন দেয় তাহলে কি প্রকার বায়াস হবে? এক্সপেরিমেন্ট বায়াস, মেজারমেন্ট বায়াস, রেসপন্স বায়াস না সাইকোলজিক্যাল বায়াস? তাহলে সেখানে কি হবে? উত্তর দিচ্ছে, কোনো উত্তরদাতা উত্তর দিচ্ছে। কিসের দ্বারা উত্তর দিচ্ছে? প্রেডিক্টেবল, মানে পূর্ব নির্ধারিত যে বিষয় আছে সেই বিষয় বস্তুর উপরে সে উত্তর দিচ্ছে, সেই বিষয়বস্তুকে ভিত্তি করে উত্তর দিচ্ছে। তাহলে সেখানে কি করছে? রেসপন্স করছে। তাহলে সে ভুল করছে, তাহলে রেসপন্স বায়াস। এখানে কি হবে? এখানে হচ্ছে রেসপন্স বায়াস হবে। এই প্রত্যেকটা বায়াসটা দেখো। এক্সপেরিমেন্টাল বায়াস কি? এক্সপেরিমেন্টাল বলছে নোন অ্যাজ দ্য রিসার্চার বায়াস। তাহলে এর অপর নাম কি? রিসার্চার বায়াস অর অবজারভার বায়াস, এর অপর নাম। কখন হয়? যখন এক্সপেরিমেন্ট তার এক্সপেকটেশন, তার বিলিভ আর প্রোনাউন্স দ্য নোশন, তাহলে যখন কোনো পূর্ব প্রত্যাশিত কোনো ধারণাগুলির উপরে তার প্রত্যাশা, বিশ্বাস এবং পূর্ব পরিকল্পিত ধারণাগুলি অনিচ্ছাকৃতভাবে প্রভাব দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এক্সপেরিমেন্টাল বায়াস। মেজারমেন্ট বায়াস কি? যেখানে মেজার ভেরিয়েবল ইনকারেক্টলি, যেখানে কোনো ভেরিয়েবলকে ইনকারেক্টভাবে মেজার করা হচ্ছে, সেখানে হচ্ছে মেজারমেন্ট বায়াস। রেসপন্স বায়াসটা কি? যেখানে ডেসক্রাইবিং সিচুয়েশন পিপল ডু নট অ্যান্সার কোশ্চেন ট্রুথফুল, যেখানে ট্রুথফুলি ফর সাম রিজন, যেখানে ট্রুথফুলি কোনো অ্যান্সার সে দিচ্ছে না, তাহলে বলছে ডেসক্রাইবিং সিচুয়েশন, কোনো সিচুয়েশনের ক্ষেত্রে ওয়্যার যেখানে পিপল ডু নট অ্যান্সার, মানে অ্যান্সার দিচ্ছে না, কোশ্চেন মানে সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার দিচ্ছে না, মানে ট্রুথফুল অ্যান্সার সেখানে দিচ্ছে না, ফর সাম রিজন, কিছু কারণের জন্য সেখানে সঠিক অ্যান্সার সে দিচ্ছে না, সেটা হচ্ছে রেসপন্স বায়াস। সাইকোলজিক্যাল বায়াস কি? সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বলছে সাজ দ্য অকুপেশনাল স্ট্রেস, সোশ্যাল সাপোর্ট অর আইসোলেশন, যেমন স্লিপ কোয়ালিটি, মেন্টাল হেলথ অ্যান্ড প্রভৃতি, ইকোনমিক, আদার্স সোশ্যাল যে স্ট্রাকচার প্রভৃতি বিষয়ে যে ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো হচ্ছে সাইকো সোশ্যাল ফ্যাক্টর। পরের প্রশ্ন দেখো, বলছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ দ্য লঙ্গিটিউডিনাল স্টাডিজ ফর দ্য ফলোয়িং, যে লঙ্গিটিউডিনাল যে স্টাডি তার কোন কোন বিষয় থাকলে লঙ্গিটিউডিনাল হবে। কি বলছে? নিম্নলিখিত में से অনুদৈর্ঘ্য অধ্যয়ন में প্রকারও কি পেহচান করে, কোন কোন প্রকারগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল স্টাডিজ? ট্রেন্ড স্টাডিজ, ক্রস সেকশনাল স্টাডিজ, প্যানেল স্টাডিজ না প্রসপেক্টিভ স্টাডিজ? কি হবে অ্যান্সার? বলছে লঙ্গিটিউডিনাল স্টাডিজের মধ্যে আমরা তিনটে বিষয় পাই। কি কি? একটা হচ্ছে ট্রেন্ডস, একটা প্যানেল আর একটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডিজ। তাহলে বলছে দ্য থ্রি মেন টাইপস অফ লঙ্গিটিউডিনাল স্টাডিজ। তাহলে লঙ্গিটিউডিনাল স্টাডিজের ক্ষেত্রে তিনটে হচ্ছে মেন টাইপস। কি কি? একটা হচ্ছে প্যানেল স্টাডি, কোহর্ট স্টাডি আর রেট্রোস্পেক্টিভ স্টাডিজ। এখানে কি? একটা হচ্ছে ট্রেন্ডস, একটা প্যানেল আর প্রসপেক্টিভ স্টাডিজ। তাহলে যেখানে রেট্রোস্পেক্টিভ স্টাডি তাকেই বলে প্রসপেক্টিভস, আর কোহর্ট, এখানে ট্রেন্ডস, প্যানেল হয়েছে, প্রথমটা হচ্ছে প্যানেল, তারপরে হচ্ছে প্যানেল স্টাডি, ট্রেন্ডসটাকে বলা হচ্ছে এখানে কোহর্টের দ্বারা। ওকে, দেওয়াই আছে এখানে রিপিট, ক্রস সেকশনাল, প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ স্টাডি। নেক্সট আসো, বলছে এই স্টুডেন্ট টি টেস্ট উড বি ইউজফুল। টি টেস্ট কখন ইউজফুল হয়? বলছে টেস্টিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য টু স্যাম্পল মিনস, টেস্টিং দ্য stationarity of the time series, testing the significance of the correlation coefficient, testing the significance of the regression of the coefficient, testing the goodness of fit the model. টি টেস্ট উড বি ইউজফুল, টি টেস্ট আমরা কোন ক্ষেত্রে সঠিক হিসেবে ব্যবহার করতে পারবো? অপশন কি বলছে? অ্যান্সার কি বলছে? এ, সি আর ডি।
তো বলছে টেস্টিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য টু স্যাম্পল, সেখানে টি টেস্ট ব্যবহার করা হবে। টেস্টিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোরিলেশন অফ দ্য কোফিশিয়েন্ট, টেস্টিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিগ্রেশন অফ দ্য কোফিশিয়েন্ট। এবার দেখো প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হবে। টি টেস্টটা কি বলছে, স্টুডেন্ট টি টেস্ট ইউজফুল হবে কখন, হোয়েন ইউ ওয়ান্ট টু কম্পেয়ার দ্য মিনস, যখন তুমি চাইবে কম্পেয়ার করতে কার মধ্যে, টু গ্রুপ টু ডিটারমাইন, দুটো গ্রুপের মধ্যে ডিটারমাইন। তাহলে এখানে প্রথমের অপশন কি ছিল, স্যাম্পল মিনিং টেস্টিং সিগনিফিকেন্স অফ ডিফারেন্স অফ দ্য টু স্যাম্পল, ডিফারেন্স মানে দুটো গ্রুপ থাকবে সেখানে। তাহলে বলছে সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দেম, স্পেসিফিক্যালি রিলেটিভলি স্যাম্পল সাইজ অ্যান্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আননোন। তাহলে কম্পেয়ার্স দ্য টু গ্রুপস, একটা কনটেক্সট। 2 নম্বর স্মল স্যাম্পল হতে হবে সেখানে, এখানে কি বলেছে, সিগনিফিকেন্স অফ দ্য কোরিলেশন হতে হবে, কোরিলেশন, সিগনিফিকেন্স কোরিলেশন এখানে আছে। আর কি, আননোন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আসতে হবে, এখানে কি বলেছে, সিগনিফিকেন্স টু রিগ্রেশন, এখানে কি বলা হয়েছে, প্রতিগমন গুণাঙ্ককে মাহাত্ম্যকে পরীক্ষা করা হয়। তাহলে স্ট্যান্ডার্ডাইজড ডেভিয়েশন মানে সেখানে সঠিকভাবে স্ট্যান্ডার্ড করা হচ্ছে, মানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওকে, নেক্সট এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট আসো 23, বলছি এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান বি डिकोटोमियस, তাহলে কি বলছে, এক আশ্রিত চর দ্বিভাজিত हो सकती है, আশ্রিত মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা কি হয়, দ্বিভাজি, ডিকোটোমিয়াস। স্টেটমেন্ট 2 কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান নেভার বি डिकोटोमियस, মানে স্বতন্ত্র চর কখনো দ্বিভাজিত नहीं हो सकता, যা স্বতন্ত্র তা কখনো দ্বিভাজিত नहीं हो सकता। তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, বলছে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা হচ্ছে ফলস। যেটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে দ্বিভাজিত হয়, আর যেটা স্বতন্ত্র, তাহলে যেটা আশ্রিত ডিপেন্ডেন্ট সেটা দ্বিভাজিত হয়, আর যেটা স্বতন্ত্র নয়, যেটা স্বতন্ত্র চর ইন্ডিপেন্ডেন্ট, সেটা দ্বিভাজিত হয় না কখনো, দ্বিভাজিত নেই হো সকতা, সেটা কখনো দ্বিভাজিত হয় না। স্বতন্ত্র চর আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো দ্বিবিভাজিত হয় না। কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি বলছে, দ্য ভেরিয়েবল দ্যাট রিসার্চার চেঞ্জ টু সি ইট ফ্রম অ্যাফেক্টেড দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নট অ্যাফেক্টেড বাই আদার ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা অন্য ভেরিয়েবলের দ্বারা অ্যাফেক্টেড হয় না, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা অন্য ভেরিয়েবলের দ্বারা অ্যাফেক্টেড হয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলছে, দ্য ভেরিয়েবল দ্যাট ইজ মেজার্ড টু সি ইট চেঞ্জ ইন রেসপন্স টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, it is change the response to the independent variable. The dependent variable is something called the response, outcome প্রভৃতি। নেক্সট আসো, বলছে as per UGC regulation 2018 on plagiarism, a faculty member will invite to penalty of denial of one annual increment if in the submission of the research publication he is commit the plagiarism the level। বলছে ইউজিসি রেগুলেশনের আন্ডারে 2018 আন্ডারে যদি কোনো ফ্যাকাল্টি মেম্বার উইল ইনভাইট দ্য পেনাল্টি অফ দ্য ডেনিয়াল 1 year ইনক্রিমেন্ট, তাহলে সাহিত্য চুরির ক্ষেত্রে কোনো প্রিন্সিপাল বা কোনো প্রফেসর সে কী করে, যে মেম্বারকে নিয়ে আসলো সে যদি কিছু ভুল করে, প্লাগারিজম করে, তাহলে ডেনিয়াল 1 year অ্যানুয়াল ইনক্রিমেন্ট, তাহলে 1 বছরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট তার আটকে যাবে। ইফ দ্য সাবমিশন অফ দ্য রিসার্চ পাবলিকেশন যদি সে পাবলিক করে, পাবলিসিটি করে, পাবলিকেশন করে, যদি প্লাগারিজমের মধ্যে ধরা পড়ে, তাহলে যে তার গাইড তার ইনক্রিমেন্ট আটকে যাবে। হি ইজ কমিট প্লাগারিজম লেভেল, তাহলে কোন লেভেলে গেলে তার ইনক্রিমেন্ট আটকে যাবে, এটা কোন লেভেল, এটা হচ্ছে লেভেল 2। লেভেল 2-র ক্ষেত্রে যদি যায় তাহলে তার ইনক্রিমেন্ট আটকে যাবে। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন, মিনিট, হ্যাঁ 25,
বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং টাইপস অফ ভেরিয়েবল ক্যান নট র্যাঙ্ক অর্ডার। বলছে কোন ভেরিয়েবল ক্যান নট বি র্যাঙ্ক অর্ডার, মানে ক্রমসে নেই, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো সব ক্রমে দেওয়া আছে, কোনটা এর মধ্যে ক্রম নয়, ক্যান নট র্যাঙ্ক অর্ডারে। বলছে নিম্নলিখিত इंटरव्यू হবে না। হ্যাঁ, বলছে निम्नलिखित में से किस प्रकार के चर को रैखिक क्रम में नहीं रखा जाता, মানে রৈখিক ক্রমে যাকে রাখা যাবে না। রৈখিক ক্রমে হচ্ছে নমিনাল। রৈখিক ক্রমে কি, রৈখিক ক্রমে রাখা যাবে না কাকে, নমিনাল। কেন নমিনাল স্কেল কি বলা হচ্ছে, বলছে নমিনাল স্কেল ইজ এ ওয়ে টু মেজিওর দ্য ডাটা গ্রুপিং observation into the categories based the similarities and define the simplest types scale the measurement। যেখানে কি পরিমাপের একটা সহজ ধরনের স্কেল নমিনাল। এখানে কি বলা হয়েছে, ফলোইং অ্যামং দ্য ফলোইং নিম্নলিখিত में से किस प्रकार के चर को रैखिक क्रम से टाइप्स ऑफ द वेरिएबल कैन नॉट बी रैंक ऑर्डर। অর্ডিনাল কি বলা হয়েছে, ক্লাসিফিকেশন সিস্টেম ইউজ দ্য নাম্বার র্যাঙ্ক অবজেক্ট বেস দ্য সার্টেন ক্যারেক্টার্স, যেখানে র্যাঙ্ক হয়। ইন্টারভাল স্কেল, স্কেল এখানেও র্যাঙ্ক আছে, ইন্টারভাল এখানেও র্যাঙ্ক আছে, এখানেও র্যাঙ্ক আছে। এখানে অপশানটা কি বলেছে যে র্যাঙ্ক অর্ডার, ভালো করে খেয়াল রাখবে, অর্ডারটা হচ্ছে র্যাঙ্ক অর্ডার। তাহলে র্যাঙ্ক অর্ডারের মধ্যে আমরা কি পেলাম, অর্ডিনাল পেলাম, ইন্টারভাল পেলাম, আর রেশিও স্কেল, রেশিও স্কেলে কি আছে, হ্যাজ টু ট্রু 0 to ইকুয়াল ইন্টারভেন্ট হাইয়েস্ট লেভেল। তাহলে 0 to ইন্টারভেল হলে এখানে কি আসবে, এখানেও র্যাঙ্ক আসবে, 0 থেকে হাইয়েস্ট লেভেলে যাচ্ছে, মেজারমেন্ট লেভেল বেসড অন দ্য প্রিসিশন। রেশিও স্কেল ইউজ দ্য মার্কেট রিসার্চ, এখানেও র্যাঙ্ক আসবে, র্যাঙ্ক আসবে না কোথায়, নমিনালে নো র্যাঙ্ক। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি রেগুলেশন 2018 অন প্লাগারিজম লেভেল 3, লেভেল 3তে কত পার্সেন্ট প্লাগারিজম হতে হবে, যে লেভেল 3তে যাবে তার 60% অ্যাবাভ 60% প্লাগারিজম হচ্ছে লেভেল 3। এবার এই জায়গায় একটুখানি দেখো, এই জায়গাটা একটুখানি পড়ে নাও, তাহলে আমি বলে দিচ্ছি। বলছে therefore the proper attribution seeking the permission of the author whether a necessary acknowledgement for the sum source compatibility with the needs and specification specified of the discipline and accordance with the rules and regulation governing of the source essentially required in case the found guilty of plagiarism, they should be considered under the following class of the severity। লেভেল 1 যেখানে সিমিলারিটি 10 থেকে 40, 10 to 14%, 10 থেকে 40% যেখানে সিমিলারিটি থাকবে, shall be asked to withdraw manuscript, তাকে কি বলা হবে, যে প্রকাশনা জমা দেওয়ার পাণ্ডুলিপি তাকে প্রত্যাহার করতে বলা হবে। যদি 10 থেকে 40% যদি তার প্লাগারিজম ধরা পড়ে, তাহলে তার যে থিসিস তাকে বলা হবে তুমি প্রত্যাহার করে নাও। and for publication and shall not be allowed to publish any work for minimum period of 1 year, এবং ন্যূনতম 1 বছরের জন্য কোনো কাজ প্রকাশ করার অনুমতি তাকে দেওয়া হবে না। তাহলে ন্যূনতম 1 বছর সে কোনো আর্টিকেল, কোনো পেপার পাবলিকেশন, কোনো কিছুই, কোনো প্রকার রিসার্চ ওয়ার্ক সে করতে পারবে না। ওকে, এটা লেভেল 1 যেখানে 10 থেকে 14% যদি প্লাগারিজম ধরা পড়ে। লেভেল 2 বলছে যেখানে 40 থেকে 60% যদি প্লাগারিজম ধরা পড়ে, shall be asked to withdraw manuscript, তাকে ম্যানুস্ক্রিপ্ট উইথড্র করতে বলা হবে। and shall not be allowed to publish any work for minimum period of 2 year, সে 2 বছরের মধ্যে কোনো ম্যানুস্ক্রিপ্ট বা কোনো থিসিস জমা করতে পারবে না। and shall be denied a right to 1 annual increment in case of the academician, যে তার গাইড হবে তার ইনক্রিমেন্ট আটকে দেওয়া হবে। they also shall not be allotted to the supervisor to any UGPG master MPhil PhD student scholar for the period the 2 year, সে ইউজি হোক, পিজি হোক, এমফিল হোক অ্যান্ড পিএইচডি হোক, যে কোনো স্কলার হোক, তাকে 2 বছরের জন্য সেই পিরিয়ডে সেই সুপারভাইজার যে থাকবে তার 2 বছরের জন্য তার কোনো ইনক্রিমেন্ট দেওয়া হবে না। ঠিক আছে, এখানে কি বলা আছে বাংলাটা দেখো, বলছে 2 বছরের জন্য কোনো কাজ প্রকাশ অনুমতি দেওয়া হবে না, একটি বার্ষিক বৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত হবে শিক্ষাবিদ, এছাড়াও তাদের কোনো ইউজিপিজি মাস্টার এমফিল পিএইচডি সুপারভাইজার হতে দেওয়া যাবে না তাকে, এবং 2 বছরের জন্য ছাত্র বা পণ্ডিত প্রভৃতি বিষয়ে তাকে কোনো কিছু করতে দেওয়া যাবে না। তাহলে সে 2 বছর ধরে যেমন সেই শিক্ষাবিদও একই, তার জন্য শিক্ষাবিদও সেই মানে চুরির দায় নিতে হবে।
লেভেল 3 বলছে অ্যাবাভ 60%, যেখানে অ্যাবাভ 60% সেটা হচ্ছে লেভেল 3। এখানে কি বলা হয়েছে? লেভেল 3। লেভেল 3 কি? অ্যাবাভ 60%। কি বলা হয়েছে? আস্ক টু উইথড্র ম্যানুস্ক্রিপ্ট, তাকে ম্যানুস্ক্রিপ্ট উইথড্র করতে বলা হবে। সাবমিটেড পাবলিকেশন শিয়াল নট বি অ্যালোটেড মিনিমাম পিরিয়ড অফ দ্য 3 ইয়ার, 3 বছর। কেস অফ দ্য ফ্যাকাল্টি শিয়াল বি ডিনাইড টু রাইট টু সাকসেসিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট অ্যান্ড শিয়াল নট বি অ্যালোটেড টু দ্য সুপারভাইজার টু এনি। যে তার সুপারভাইজার হবে তার টু সাকসেসিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট, তাহলে কি বলছে? দুটি বার্ষিক বৃদ্ধির আর পরপর দুটি বার্ষিক বৃদ্ধির অধিকার থেকে সে বঞ্চিত হবে। ঠিক আছে, 3 বছরের জন্য যার সুপারভাইজার তাকে কোনো কিছুতে হতে দেওয়া হবে না এবং তার এই ইনক্রিমেন্টগুলোকে আটকে যাবে। বোঝা গেল? এরপরে 27 নম্বর, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক টু দ্য ওপেন এন্ডেড কোশ্চেন। একটু আগে আমরা পড়ে এসেছি ওপেন এন্ডেড প্রশ্ন ইন সার্ভে রিসার্চ। সার্ভে রিসার্চের ক্ষেত্রে ওপেন এন্ডেড প্রশ্ন তার বিশেষতা কি? বলছে দ্য কোশ্চেন সাজেস্ট সার্টেন কাইন্ডস অফ দ্য অ্যান্সার টু দ্য রেসপন্ডেন্ট। যে প্রশ্নদাতা কি করবে, যা উত্তরদাতার যে উত্তর, তা কোশ্চেন সাজেস্ট করছে সার্টেন কাইন্ডস অফ দ্য অ্যান্সার টু দ্য রেসপন্ডেন্ট। সে সেখানে নিজের মতো করে উত্তর দিতে পারবে। বলছে প্রশ্ন উত্তরদাতাকে কুछ প্রকারও के उत्तर सुझावा দিতে হয়। সাজেস্ট করছে কোনো কিছু, এইটার উত্তর বা এইটা, এরকম যে অপশান দেওয়া আছে। দে আর ইউজফুল ফর দ্য এক্সপ্লোরিং নিউ এরিয়াস। সে কী করবে? নতুন কোনো ক্ষেত্র উত্তর দিতে পারবে। দে আর দ্য টাইম কনজিউমিং ফর দ্য ইন্টারভিউস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে সেখানে সাক্ষাৎকার প্রভৃতি বিষয়। তাহলে ওপেন এন্ডেডের মধ্যে কী থাকতে পারে? ওপেন এন্ডেডের মধ্যে কখনোই সাজেস্ট থাকবে কি? আমার মনে হয় না। কখনোই সাজেস্ট করবে না যে তোমাকে 4টে অপশান দিয়ে দিলাম, 4টের মধ্যে যে কোনো একটা। সাজেস্ট হলে সেখানে কি হয়ে যাবে? সেখানে হয়ে যাবে ক্লোজ এন্ডেড, মানে সেখানে প্রশ্নটা কেমন? ক্লোজ এন্ডেড প্রশ্ন হয়ে গেলে সেখানে সাজেস্ট করা হবে, তোমাকে 4টে অপশান দেওয়া হবে, সেই 4টের মধ্যে তুমি অ্যান্সার করো। আর যখন ওপেন এন্ডেড প্রশ্ন হবে সেখানে তুমি এক্সপ্লোর দ্য নিউ এরিয়াস, তুমি নতুন কোনো এরিয়াসকে এক্সপ্লোর করতে পারবে। দে আর টাইম কনজিউমিং ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তুমি সেখানে কোনো ইন্টারভিউ, অ্যাডমিনিস্ট্রেশন প্রভৃতির দ্বারা তুমি ওপেন এন্ডেড প্রশ্নকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে দেখো ওপেন এন্ডেড প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ক্যাপচার ডিটেলস রেসপন্স। তাহলে তুমি ডিটেলস রেসপন্স করতে পারবে। প্রোভাইড মোর ডিভাইস ডেটা, অনেক ডেটা তুমি দিতে পারবে। হেল্প রিসার্চার আন্ডারস্ট্যান্ডিং দ্য রেসপন্স পার্সপেক্টিভ, মানে সে যেমনভাবে বুঝতে চায় রিসার্চার তাকে ঠিক তেমনভাবে জিনিসটাকে বোঝাতে পারবে। ক্যান হেল্প রিসার্চার জেনারেট দ্য ক্রিয়েটিভ আইডিয়া, নিউ আইডিয়া। তাহলে যেখানে নিউ আইডিয়া বৃদ্ধি করতে সাহায্য করে সেটা হচ্ছে ওপেন এন্ডেড প্রশ্ন। ক্লোজ এন্ডেড প্রশ্ন কখনো কোনো নতুন কোনো ধারণা বা নতুন কোনো চিন্তা ভাবনাকে, ক্রিয়েটিভ আইডিয়াকে কখনো কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে না। নেক্সট 28 বলছে ইন এ রেফারেন্স রিটেন ইন এপিএস স্টাইল ইন দ্য ফার্স্ট নেম देन ऑफ ऑथर इज द रिटन फर्स्ट। তাহলে ফার্স্ট नेम ऑफ एन ऑथर इज द रिटन फर्स्ट। কি বলছে? एपीएस शैली में लिखे गए संदर्भ में लेखक का पहला नाम पहले लिखा जाता है, लेखकेर प्रथम नाम प्रथमे লেখা হয়। एपीएस स्टाइल পরে इन ए रेफारेंस written in APS style the year of the publication is written after the page number। কি বলছে? এপিএস শৈলীতে তার যেখানে লেখা হচ্ছে প্রকাশনার বর্ষ পৃষ্ঠা সংখ্যাকে বাদ লেখা যায়। তাহলে প্রথমে প্রকাশনার বর্ষ লেখা হয়, তারপরে পৃষ্ঠা সংখ্যা প্রভৃতি লেখা হয়। তাহলে কোনটা ট্রু কোনটা ফলস? এখানে দুটো স্টেটমেন্টই ফলস। কেন ফলস? দেখো বলছে ইন এপিএস স্টাইল, যখন এপিএস স্টাইলে আমরা কোনো কিছু রেফারেন্স করব তাহলে ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে অথরের লাস্ট নেম। এপিএস স্টাইলে আমরা যখন রিসার্চ ওয়ার্ক করব, কোনো রেফারেন্স ক্রিয়েট করব, রেফারেন্স মানে যেখানে আমাদের বুক লিস্ট দেওয়া হয়, বিবিলিওগ্রাফি যাকে আমরা বলি, ঠিক আছে? তো সেখানে প্রথমে কি দিতে হবে? অথর্স লাস্ট নেম, অথরের লাস্ট নেম দিতে হবে। তারপরে কি দিতে হবে? পাবলিকেশন ইয়ার দিতে হবে। তারপরে দিতে হবে টাইটেল অফ দ্য ওয়ার্ক, আমি যে বইটা থেকে নিচ্ছি সেটা, সেই বইটার নাম দিতে হবে। পাবলিকেশন ইনফরমেশন দিতে হবে, কোথা থেকে, যেমন লাইক জার্নাল, টাইটেল, ভলিউম, পেজ নাম্বার, কোথা থেকে নিচ্ছি সব দিতে হবে। অ্যান্ড আদার রিলেভেন্ট ডিটেলস ইন এ স্পেসিফিক ফরম্যাট উইথ দ্য ইচ সোর্স লিস্টেড অ্যালফাবেটিক্যালি বাই দ্য অথর্স। যে আমি যদি একসঙ্গে 10টা বা 20টা অথরের নাম দেই তাহলে কি হবে? তাকে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে, ঠিক আছে? লিস্টেড অ্যালফাবেটিক্যালি। তাহলে যদি ইংরেজিতে দেই তাহলে ABCD ওয়াইজ আমাকে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। যদি কারুর নাম হয় রাম আর কারুর নাম যদি হয় শ্যাম তাহলে এ আগে আসবে,
এস পরে আসবে, বি আগে আসবে, এস পরে আসবে, বোঝা যাচ্ছে? এইভাবে সাজাতে হবে। ওকে, অ্যালং দ্য রিডার টু দ্য ইজিলি লোকেটেড দ্য সোর্স সাইটেড ইন দ্য টেক্সট দ্য বেসিক স্ট্রাকচার ইজ দ্য, প্রথমে অথর, যেমন এ যেমন বলা হচ্ছে অথর, তারপরে তার ইয়ার দেওয়া হচ্ছে পাবলিকেশন ইয়ার, দেন তারপরে টাইটেল অফ দ্য ওয়ার্ক, দেন তারপরে পাবলিকেশন ইনফরমেশন, কোথা থেকে পাবলিকেশন হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে, তার পেজ নাম্বার কি, সমস্ত কিছু এখানে দেওয়া হবে। ঠিক আছে, এপিএস স্টাইল হচ্ছে এটা। নেক্সট আসো পরের প্রশ্নে, বলছে টাইপস অফ দ্য রিসার্চ স্টাডি অ্যান্ড ডেসক্রিপশন, মানে এটার সঙ্গে এটা মেলাতে হবে। তাহলে প্রথমে বেসিক রিসার্চ, কোরিলেশন রিসার্চ, কেস স্টাডি অ্যান্ড লঙ্গিটিউডিনাল স্টাডি। এবার দেখো বেসিক রিসার্চ খোঁজো কোথায়। ইনভেস্টিগেশন মিন দ্য ডিসকভার ওয়েদার দ্য ভেরিয়েবল দ্য কোভারি অ্যান্ড depth study for a single or a few individual to see how change affect the person behavior, একটু আগেই পড়ে এসো বিহেভিয়ার সঙ্গে কার রিলেটেড। এ গ্রুপ পার্টিসিপেন্ট অবজার্ভ অ্যান্ড মেজার দ্য ওভার টাইমে করা হচ্ছে, তাহলে সেটা কি হবে? স্টাডি রিসার্চ দ্য স্টেজ দ্য এক্সপ্যান্ড অন থিওরি, কোনো নতুন কিছু এক্সপ্যান্ড অন থিওরি, কোনো থিওরিকে আমি দিচ্ছি, তাহলে যেখানে ওভার টাইম সেটা কি হবে? লঙ্গিটিউডিনাল। তাহলে ডি যদি 3 হয়, ডি 3, দুটো লাস্টের দুটোকে কেটে দাও, হবে না। আর কি বলেছে? ইনভেস্টিগেশন ডিসকভার নিউ থিংস। কেস স্টাডিতে কি করি আমরা, দেখো, হ্যাঁ, তাহলে ওভার টাইম হলে লঙ্গিটিউডিনাল। কেস স্টাডিতে কি করি? কেস স্টাডি হচ্ছে অ্যান্ড ডিপথ স্টাডি করি, সিঙ্গেল অর ফিউ ইন্ডিভিজুয়াল অ্যাফেক্ট পার্সন বিহেভিয়ার লক্ষ্য করি কেস স্টাডি। কোরিলেশনালে কি দেখি? ইনভেস্টিগেট মিন দ্য ডিসকভার ভেরিয়েবল দ্য কোভারি। বেসিক রিসার্চ দ্য টেস্ট দ্য এক্সপ্যান্ড অন দ্য থিওরি। ওকে, নেক্সট 30 নাম্বার, এটাই শেষ। বলছে এ রিসার্চার কম্পিউটস স্যাম্পল কোরিলেশনাল কোফিশিয়েন্ট R1, R2, R3, R4 from the 0.95, 0.97, 0.95, 0.10, 0.03 respectively as their p value. এর মধ্যে কোনটা p value? The correlation coefficient significant of the 5% level of 5% level কি হবে? level 4। লেভেল 4 এ কার কথা বলা হয়েছে? 0.03। ঠিক আছে, এখানে জাস্ট দেখে রাখো একটুখানি যে p ভ্যালু মেজার দ্য প্রবাবিলিটি অফ দ্য অবটেইন দ্য অবজার্ভড রেজাল্ট, অ্যাজুমিং দ্যাট দ্য নাল হাইপোথিসিস ইজ ট্রু, দ্য লোয়ার দ্য p value, the greater statistical significance of the observed difference. A p value 0.05 or lower is generally considered the statistical significant. তাহলে p ভ্যালু হতে গেলে কখন কি হবে? 0.05 এর নিচে হতে হবে, বা 0.05 বা তার নিচে হতে হবে। তাহলে এখানে এই যে 0.97, 0.95, 0.10 এরা প্রত্যেকে কি 0.5 এর উপরে, তাই তো? এখানে কি বলছে? রিসার্চার কম্পিউট স্যাম্পল অ্যান্ড রেসপেক্ট দ্য পি ভ্যালু। এখানে জানতে চেয়েছে কি? পি ভ্যালু জানতে চেয়েছে। বলছে 5% লেভেল কোএফিশিয়েন্ট সিগনিফিকেন্ট, তাহলে পি ভ্যালু কি হবে? আর এখানে এটার সাথে এটার কানেক্ট, এটার সাথে এটার কানেক্ট, এটার সাথে এটার কানেক্ট, আর এটার সাথে এটার কানেক্ট। তাহলে R4 কি 0.03, আর হচ্ছে 0.03, যে 0.05 এর নিচে, এটা হচ্ছে পি ভ্যালু। ওকে, আশা করি সকলের বোঝা গেছে। যদি কারোর বোঝা না যায় বলো।